একবার ভাবুন তো, যদি আপনি হঠাৎ করেই একটা গোটা সোনার খনি খুঁজে পান, কি করবেন তখন? যদি আজকের গল্পটা মন দিয়ে শোনেন আর তার ভেতরকার কথাগুলো ঠিকঠাক বুঝতে পারেন, তাহলে জানবেন জীবনটাও ঠিক এমন, কখন যে কি হয় বলাই মুশকিল। আমাদের এই গল্পের নায়ক হলো কেনি উইলসন। তার বাবার মৃত্যুর পর জীবনের বেশ শুরুতেই তিনি তাদের পারিবারিক সোনার খনির ব্যবসার হাল ধরেছিলেন। আসলে এই ব্যবসাটা তো তাদের রক্তে মিশে আছে, বুঝলেন না? একেবারে বংশ পরম্পরায় চলে আসছে। প্রায় 100 বছর আগের কথা। কেনির দাদুর হাত ধরে তাদের পরিবারে একটা সোনার খনি আবিষ্কৃত হয়েছিল, আর তখন থেকেই এই সোনার ব্যবসায় হয়ে উঠেছিল তাদের পরিচয়, তাদের বেঁচে থাকার অবলম্বন। তো সেই কেনি যখন প্রথমবারের মতো তার মনের মানুষ, তার ভালোবাসার বান্ধবী কে এর সাথে দেখা করতে গেল আর তাকে নিয়ে গেল তাদের সেই পারিবারিক খনি দেখাতে, তখন পৃথিবীর এই অন্যরকম দিকটা দেখে কে এর তো চোখ কপালে। সোনার খনি নিয়ে তার ধারণাটা ছিল একেবারেই অন্যরকম, বেশ মজার। সে তো প্রায় অবাক হয়ে কেনিকে বলেই ফেললো, ওমা, তুমি যখন বললে তোমাদের এখানে একটা সোনার খনি আছে, আমি তো ভেবেছিলাম এখানে নিশ্চয়ই পাহাড় সমান সোনা। সবাই বুঝি দিনরাত ধরে বড় বড় ট্রাকে করে সোনা তুলছে আর সিন্দুকগুলো সোনায় উপচে পড়ছে। কে এর এমন সরল নিষ্পাপ কথা শুনে কেনি মুচকি হেসেছিল। সে বলে, আরে না না, ব্যাপারটাও তো সহজ না। শোনো, প্রথমে আমাদের অনেক খুঁজে পেতে অনেক পরীক্ষা নিরীক্ষা করে সঠিক জায়গাটা বের করতে হয়, যেখানে সোনা থাকার একটা ক্ষীণ সম্ভাবনাও থাকতে পারে। তারপর সেই সম্ভাবনাকে সত্যি করার জন্যই বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা জোগাড় করতে হয়। সেই টাকা হাতে এলে তবেই না আসল কাজ, মানে খনন কাজ শুরু হয়। কথা বলতে বলতে ভালোবাসার চিহ্ন হিসেবে কেনি তার প্রিয়তমাকে একটা ছোট্ট ভারী সুন্দর সোনার চেন উপহার দেয়। সেই উপহার পেয়ে কের চোখ দুটি খুশিতে যেন জ্বলে উঠল, ঠিক যেন দুটো উজ্জ্বল তারা। দেখতে দেখতে সময় তার নিজের নিয়মেই বয়ে চলল। পরিস্থিতিও অনেকটা পাল্টে গেল। কিনি আর কে এখন বিবাহিত, সুখের সংসার তাদের। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, কিনি সেই সোনার ব্যবসাটা হঠাৎ যেন মুখ থুবড়ে পড়ে। এমন অবস্থা হলো যে একসময় যেখানে তার বিশাল বিলাসবহুল বাড়ি ছিল, সেখানে আজ সব শূন্য। তার বড় ভাই, যিনি মাঝে মাঝে তার পাশে এসে দাঁড়াতেন, তিনিও যেন কোথায় হারিয়ে গেলেন। আর সবচেয়ে বড় দুঃখ, কেনির বাবা, যিনি ছিলেন তার সবচেয়ে বড় অবলম্বন, তিনিও ততদিনে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। অসহায় করে দিয়ে গেছেন কেনিকে। তার চলে যাওয়ার পর ব্যবসার হাল ধরা আরও কঠিন হয়ে পড়ে। শনি তখন কিছু নতুন খনির ইজারা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ধীরে ধীরে বিনিয়োগকারী খুঁজেই পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। পরিস্থিতি এতটাই খারাপ হলো যে কেনি আর কে একরকম বাধ্য হয়ে তাদের সেই স্বপ্নের মতো বাড়িটা বিক্রি করে দিতে হলো। এখন তার একটা ছোট্ট সাধারণ বাড়িতে কোনো মতে দিন কাটায়। কিন্তু এত কিছুর পরেও কেনির মনের মধ্যে একটা ক্ষীণ আশার আলো তখনও টিম করে জ্বলছিল। কিন্তু সেই সময়ে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল খনন কাজের জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করা আর নিজের একটা বিশ্বস্ত দল তৈরি করা। অনেক কাঠখড় পুড়িয়ে বহু চেষ্টার পর যখন প্রায় হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা, ঠিক তখনই কেনি অবশেষে এমন একটা জায়গার সন্ধান পেল যেখানে সোনা পাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছিল। কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তার প্রয়োজন ছিল অর্থের। বুক ভরা আশা নিয়ে সে শহরের এক খুব বড় নামকরা বিনিয়োগকারীর কাছে গেল। কিন্তু হায়, সেই বিনিয়োগকারীর সাথে সরাসরি দেখা করার সুযোগ তার কপালে জুটল না। পরিবর্তে সেই বিনিয়োগকারীর দুজন কর্মচারী এসে কেনির সাথে কথা বলল। এই ব্যাপারটা কেনির আত্মসম্মানে খুব লেগেছিল। বুকের ভেতরটা যেন অভিমানে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। কিন্তু সে যে তখন নিরুপায়। সে তার সম্পূর্ণ পরিকল্পনা, তার স্বপ্ন, তার আশা সবকিছুই তাদের সামনে সবিস্তারে তুলে ধরে। সে বোঝানোর চেষ্টা করে কোথায় সে খনন করতে চায়, আনুমানিক কত টাকা লাগতে পারে, আর সেখান থেকে কি পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই কর্মচারীরা যেন আগে থেকেই মনস্থির করেই এসেছিল। কোনো রকম গভীর ভাবনা চিন্তা না করেই প্রায় তাচ্ছিল্যের সাথেই তারা সাফ জানিয়ে দিল যে তারা এই প্রকল্পে এক পয়সাও ঢালতে রাজি নয়। এটা কেনির জন্য ছিল এক বিশাল ধাক্কা। যদি খুব তাড়াতাড়ি কোনো সমাধান না পাওয়া যায়, তাহলে তার এতদিনের গড়া কোম্পানিটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তবে একটা ব্যাপার কি জানেন, কেনির জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, তার স্ত্রী কে কিন্তু সবসময় তার পাশে ছিল। কেনি গরিব হোক বা ধনী, কে কখনো এসব নিয়ে সামান্যতম মাথাও ঘামায়নি। তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ। সেই রাতেই ঘটল এক অদ্ভুত ঘটনা, যা কেনির জীবনের মোড় সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিল। কেনি একটা বিচিত্র রহস্যময় স্বপ্ন দেখল। সে স্বপ্নে দেখল সে যেন ইন্দোনেশিয়ার কোনো এক দুর্গম জনমানবহীন পাহাড়ের মাঝে একা দাঁড়িয়ে আছে। হঠাৎ তার নজরে পড়ল মাইক কস্টা নামে এক ভদ্রলোক। এই মাইক কস্টা ছিলেন একজন জগৎবিখ্যাত ভূতত্ত্ববিদ, মাটির নিচের রহস্য যার নখদর্পণে। স্বপ্নে কিনি দেখল তারা দুইজন মিলে একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে খনিতে এক মনে খনন করছে। আর মাটি সরাতেই ঝিকমিক করে উঠল কাঁচা সোনা। এক ঝলক সেই সোনার দুটি দেখেই উত্তেজনায় কিনির ঘুম ভেঙে গেল। মাইক কস্টা কোনো সাধারণ ভূতত্ত্ববিদ ছিলেন না।
তিনি ছিলেন এশিয়া অঞ্চলের খনিজ সম্পদ বিষয়ে এক কিংবদন্তি ব্যক্তিত্ব। স্বপ্নটা দেখার পর কেনির মাথায় যেন নতুন করে একটা আশার সঞ্চার হলো। তার অবসন্ন শরীরে যেন নতুন প্রাণ ফিরে এলো। তার মনে হলো এটাই হয়তো তার শেষ সুযোগ, আর এখন তার সামনে একটাই পথ খোলা, ইন্দোনেশিয়া যাওয়া, আর যেভাবেই হোক মাইক কস্টের সাথে দেখা করা। কেনি মনে মনে ঠিক করে ফেলল সে মাইক কস্টের সাথে দেখা করবেই। বুকের ভেতর একরাশ আশা আর অনিশ্চয়তা নিয়ে অবশেষে অনেক চড়াই উতরাই পেরিয়ে সে ইন্দোনেশিয়ায় পৌঁছালো এবং সেই হোটেলেই একটা ঘর ভাড়া নিল, যেখানে কিংবদন্তি ভূতত্ত্ববিদ মাইক কস্টা থাকতেন। মাইক যখন প্রথমবার কেনিকে দেখল, তার অভিজ্ঞ চোখ এক নজর দেখেই বুঝতে পারল যে এই লোকটাও জীবনের সাথে অনেক সংগ্রাম করে অনেক কাঠখড় পুড়িয়েই এখানে পৌঁছেছে। কিন্তু মাইক নিজেও তখন নানান রকম ব্যক্তিগত সমস্যায় জর্জরিত ছিল, তাই কেনির প্রতি তেমন কোনো আগ্রহ দেখালো না। কেনি তবুও দমবার পাত্র নয়। সে মাইককে তার সেই অদ্ভুত স্বপ্নের কথা বলল। সে প্রায় কাকুতি মিনতি করে বলে, দেখুন, আপনার তত্ত্বকে অনেকেই হয়তো গুরুত্ব দেয়নি, হেসে উড়িয়ে দিয়েছে, কিন্তু আমার মন বলছে আপনার কথাই সত্যি। আমাদের সেখানে সোনা খুঁজে পেতেই হবে। আমি আমার জীবনের সব কিছুই এই স্বপ্নের পেছনে বাজি রাখতে প্রস্তুত। আপনি শুধু আমার প্রস্তাবটা একবার গ্রহণ করুন। যদি না করেন তাহলে আমাকে একটা আস্ত পাগল ভেবে পরের ফ্লাইটেই আমি ফিরে যাব, আর কোনোদিনও আপনাকে বিরক্ত করব না। মাইক কিছুক্ষণ গম্ভীর মুখে চুপ করে রইল। তার কপালে চিন্তার গভীর রেখা স্পষ্ট। তারপর সে যখন রেগে গিয়ে উঠেই পড়ছিল সেখান থেকে চলে যাওয়ার জন্য, হঠাৎ কি হলো কে জানে, দরজার কাছে গিয়ে সে আচমকা থমকে দাঁড়ালো। একটা লম্বা গভীর শ্বাস নিয়ে সে ঘুরে কেনির দিকে তাকিয়ে অদ্ভুত একটা প্রশ্ন করে বসলো, তোমার কাছে কি একটা টুপি আছে? সামান্য ইতস্তত করে মাথা নেড়ে বলল, হ্যাঁ। মাইক এবার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে বলল, চলো তোমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাই। মাইকের সাথে যাত্রা করে কেনি এক দুর্গম পাহাড়ি অঞ্চলে পৌঁছায়, যার চারিদিকে ঘন সবুজ জঙ্গলে ঘেরা। আর এই পুরো রহস্যময় বিপজ্জনক এলাকাটাকেই মাইক ভালোবেসে বলতো রিং অফ ফায়ার। জায়গাটা ছিল অদ্ভুত সুন্দর। মাইক জানতো আসল গুপ্তধন কোথায় লুকিয়ে আছে। কেনি আর সময় নষ্ট না করে সরাসরি তাকে জিজ্ঞাসা করলো, কাজ শুরু করতে আমাদের কত টাকা লাগবে? মাইক উত্তর দিল, কমপক্ষে $1,00,000 তো লাগবেই। কেনি তো এই বিশাল অ্যামাউন্টের কথা শুনে একদম দমে গেল। তার কাছে এত টাকা আসবে কোত্থেকে? কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র সে নয়। সে সঙ্গে সঙ্গেই হোটেলের একটা সামান্য ন্যাপকিনের ওপর কাপা কাপা হাতে একটা চুক্তিপত্র লিখে ফেলল। তাতে খুব সহজ ভাষায় লেখা হলো, তারা এই প্রকল্প থেকে যা কিছুই আয় করবে দুজনে একদম সমান সমান নেবে, আর যদি কোনো ক্ষতি হয় সেটাও তারা দুজনে মিলে সমানভাবে বহন করবে। এরপর শুরু হলো খনন কাজ। খনন করে যে পাথরগুলো মাটির নিচ থেকে তোলা হচ্ছিল সেগুলো সযত্নে ভেঙে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছিল। কিন্তু হায়, ল্যাব থেকে যে রিপোর্টগুলো আসছিল সেগুলো ছিল চরম হতাশাজনক। প্রথম রিপোর্টে কোনো সোনার চিহ্ন মাত্র পাওয়া গেল না। দ্বিতীয় রিপোর্টও নেগেটিভ। তৃতীয় রিপোর্টেও সেই একই মর্মান্তিক ফল। দেখতে দেখতে সময় বয়ে যেতে লাগলো। খনন কাজ এক নাগারে চলছিল, কিন্তু ফলাফল আসছিল একদম নেগেটিভ। কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিল। কেনির ম্যালেরিয়া হয়ে গেল। তার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। ওদিকে টাকা ফুরিয়ে আসায় শ্রমিকরাও একে একে কাজ ছেড়ে চলে যেতে শুরু করলো। মাইক তাদের থামানোর অনেক চেষ্টা করে, অনেক অনুনয় বিনিময় করে, কিন্তু তার কাছেও তো তাদের দেওয়ার মতো টাকা ছিল না। কিন্তু কেনি তখনও হাল ছাড়তে রাজি ছিল না। সে দুর্বল হাতে তার পকেটে হাতড়ে দেখল কয়েকটা ক্রেডিট কার্ড আর অতি সামান্য কিছু ডলার ছাড়া তার কাছে আর কিছুই নেই। সে সেই ডলারগুলো মাইকের হাতে তুলে দিয়ে ফিসফিস করে বলল, আমার কাছে আর যা কিছু অবশিষ্ট আছে সব তোমাকেই দিয়ে দিলাম, তুমি এটা নাও আর কাজ চালিয়ে যাও। মাইক তার এই মুমূর্ষু বন্ধুকে একা ফেলে চলে গেল না। সে পাশের একটা ছোট্ট গরিব গ্রামে গেল, যেখান থেকে তাদের বেশিরভাগ শ্রমিকই এসেছিল। সেখানে গিয়ে সে গ্রামের শ্রদ্ধেয় বৃদ্ধ মোড়লের সাথে দেখা করে এবং শ্রমিকদের বুঝে সুঝিয়ে কাজে ফিরে আসার জন্য রাজি করানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু সেই বৃদ্ধ মোড়ল মাইককে যা দেখালো তাতে তার নিজের চিন্তাভাবনায় আমূল পাল্টে গেল। গ্রামের ছোট ছোট শিশুরা অপুষ্টিতে ভুগছে, তাদের কাছে পান করার মতো এক ফোঁটা বিশুদ্ধ জল পর্যন্ত নেই। এখন মাইকের সামনে দুইটা কঠিন পথ খোলা ছিল, হয় তার হাতে থাকা ওই সামান্য বাকি টাকাটা আবার সেই অনিশ্চিত খনন কাজে লাগানো, অথবা সেই টাকা দিয়ে গ্রামের অসহায় তৃষ্ণার্ত মানুষদের সাহায্য করা। মাইক দ্বিতীয় পথটাই বেছে নিল। সে সেই টাকা দিয়ে একটা ওয়াটার ফিল্টার কিনলো এবং গ্রামে পরিষ্কার পানীয় জল সরবরাহের একটা স্থায়ী ব্যবস্থা করে দিল। তার এই নিঃস্বার্থ মহৎ কাজে গ্রামবাসীরা খুবই মুগ্ধ হলো। তারা বুঝতে পারল এই বিদেশি মানুষগুলো শুধু নিজেদের জন্য নয়, সবার জন্য ভাবে। আর তারপর শ্রমিকরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে কাজে ফিরে এলো। এরপর একদিন এক অভাবনীয় মুহূর্ত আসে। মাইক তখন মুচকি এসে বলে, বন্ধু, 15 নাম্বার, মানে একদম শেষ রিপোর্টটাই আমরা সোনা পেয়েছি। কেনি, আমরা সোনা পেয়েছি। কেনির যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না। সে আনন্দে লাফিয়ে উঠল, শিশুর মতো চিৎকার করে বলল, অবশেষে।
আমাদের সোনা। আমরা পেরেছি মাইক। কয়েকদিনের মধ্যে জঙ্গলে সেই গহীন অন্ধকারে এক অভাবনীয় খবর দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল যে ভাসু নামে এক অখ্যাত কোম্পানি ইন্দোনেশিয়ার এক বিশাল সোনার খনির আবিষ্কার করেছে। বিনিয়োগকারীরা নিজেরাই হুমড়ি খেয়ে এসে টাকা ঢালতে শুরু করে। কেনির অবিশ্বাস্য সাফল্যের গল্প শহরের নামকরা সব খবরের কাগজে ফলাও করে ছাপা হতে লাগলো। বড় বিনিয়োগকারীরা যে কিছুদিন আগেও কেনিকে ফিরিয়ে দিয়েছিল, তারাই এখন তার কৃপা পাওয়ার জন্য তার পেছনে লাইন দিল। কেনি প্রথমে একটু এড়িয়ে চলছিল, কিন্তু তারও তো টাকার প্রয়োজন ছিল। তাই সে নতুন আরও লাভজনক শর্তে সেই বিনিয়োগকারীদের সাথে চুক্তিতে সই করে। আর এর কিছুদিন পরে দেশের সবচেয়ে নামকরা সবচেয়ে বড় ব্যাংকগুলোর মধ্যে একটা তাকে তাদের সাথে অংশীদারিত্বের লোভনীয় প্রস্তাব দিল। ভাসো কোম্পানি তখন যেন কোনো বাঁধনহারা ঝড়ের গতিতে উন্নতির শিখরের দিকে এগিয়ে চলছিল। তিনি ইন্দোনেশিয়া থেকে তার বন্ধু মাইককে সসম্মানে ডেকে পাঠালো। তারা দুজনে মিলে একদিন নিউ ইয়র্কের বিখ্যাত ঐতিহাসিক ওয়াল স্ট্রিট ব্যাংকে গেল। সেখানে ব্র্যান্ড নামে এক উচ্চপদস্থ ধুরন্ধর ব্যাংক কর্মকর্তা কেনির কাছে এসে বিনয়ের সাথে বলল, মিস্টার উইলসন, আমাদের কাছে আপনার জন্য একটা দুর্দান্ত অভাবনীয় অফার আছে। আমরা আপনার এই সোনার খনিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চাই। আমরা চাই আপনার এই কোম্পানির অংশীদার হতে। কিন্তু কেনি তখন সাফল্যের নেশায় বোধ। সে বেশ একটা তাচ্ছিল্যের ভঙ্গিতে সোজাসাপটা ভাষায় উত্তর দিল, দেখুন, এই খনি আমরা দুজনে মিলে অনেক রক্তজল করে খুঁজে পেয়েছি। আমি এই সাফল্যের ভাগ অন্য কারোর সাথে ভাগ করে নিতে রাজি নই। ব্র্যান্ড দম্বার পাত্র নয়। সে আবার নরম সুরে বলল, ঠিক আছে মিস্টার উইলসন, আমরা যদি নিজেরা একবার আপনার খনিটা সরেজমিনে গিয়ে দেখে আসতে পারতাম। কেনি উদারভাবে বলল, বেশ তো, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের বিনিয়োগকারীদের দল নিয়ে দেখে আসুন। পরের সপ্তাহেই কিছু প্রথম সারির প্রভাবশালী বিনিয়োগকারী এই ইন্দোনেশিয়ায় পৌঁছায়। তারা যখন নিজের চোখে সেই সোনার অফুরন্ত ভাণ্ডার দেখল, তখন তাদের আর কোনো রকম সন্দেহ রইল না। এরপর ভাসো কোম্পানি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় $20 মিলিয়ন বিশাল অঙ্কের একটা ঋণ অনায়াসেই পেয়ে গেল। কেবল তহবিলই গৃহীত হয়নি, বড় বড় বিনিয়োগকারীরাও হুমড়ি খেয়ে ভাসো কোম্পানির শেয়ার কিনতে শুরু করলো। দেখতে দেখতে ভাসো কোম্পানি বিশ্বের শীর্ষস্থানীয় খনি কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটা হিসেবে পরিচিতি লাভ করলো। কেনির বহুদিনের দেখা স্বপ্ন অবশেষে বাস্তবে পরিণত হলো। এখন কেনি পুরোপুরি বিলাসবহুল উচ্ছৃঙ্খল জীবনে আঘণ্ট ডুবে গেছে। এরই মধ্যে একদিন মার্ক হ্যানকক নামে এক রহস্যময় প্রভাবশালী ব্যক্তি তার সাথে দেখা করতে এলো। মার্ক ছিল একজন অত্যন্ত ধনী এবং ক্ষমতাবান খনি ব্যবসায়ী, এবং সে ভাসো কোম্পানির সাথে তীব্র ব্যবসায়িক প্রতিযোগিতা করতে চেয়েছিল। সে কেনিকে একটা লোভনীয় অংশীদারিত্বের প্রস্তাব দিল, কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর কেনি তাচ্ছিল্যের সাথে সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করলো। কয়েকদিন পর মার্ক হ্যানকক ওয়াল স্ট্রিট ব্যাংকে একটা সম্মেলন করলো এবং ব্যাংক কর্তৃপক্ষকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভাসো কোম্পানি সোনার খনিতে একটা বড়সড় অংশীদারিত্ব পাওয়ার প্রস্তাব দিল। কিন্তু কেনি রাগের মাথায় সেই লাভজনক প্রস্তাবও ফিরিয়ে দিল। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। যদি সে সেই দিন সেই চুক্তিতে সই করত, তাহলে সে অনায়াসেই প্রায় $100 মিলিয়ন মালিক হতে পারত। ব্যাংকের ব্র্যান্ডও কেনির এই হঠকারী সিদ্ধান্তে খুশি হতে পারল না। আর মার্ক হ্যানককের তো এটা একেবারেই পছন্দ হলো না। মার্ক হ্যানকক কোনো সাধারণ ব্যবসায়ী ছিল না, সে ছিল ভীষণ বিপজ্জনক। আর যখন সে একবার রেগে যেত, তখন সে তার শত্রুদের ধ্বংস করতে একটু দেরি করত না। সবকিছু আপাত দৃষ্টিতে ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই ইন্দোনেশিয়ার সরকার এক ফরমান জারি করে কেনির ভাসো কোম্পানি সোনার খনির সমস্ত কাজ বন্ধ করে দেয় এবং তাদের আহরিত সমস্ত খনিজ সম্পদ বাজেয়াপ্ত করে নেয়। এই আকস্মিক ঘটনা কেনির জন্য ছিল এক বিশাল ধাক্কা। ব্র্যান্ড তৎক্ষণাৎ কেনিকে ফোন করে তীব্র ক্ষোভের সাথে বলল, আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম, তোমার মার্ক হ্যানককের মতো লোকের সাথে ঝামেলায় জড়ানো একদমই উচিত হয়নি। এটা তারই প্রতিশোধ। কেনি এতক্ষণে বুঝতে পারল মার্ক হ্যানকক তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। কয়েকদিন পর দিশেহারা কেনির সাথে মাইক নিজেই দেখা করতে এলো। প্রথমে দুজনের মধ্যে ব্যবসায়িক ক্ষতি নিয়ে তীব্র কথা কাটাকাটি হলো। মাইক হতাশায় রাগে ফেটে পড়ে বলল, দেখেছো, তোমার এই জেদের কারণেই আজ আমাদের খনিটা আমাদের হাতছাড়া হয়ে গেল। কিন্তু যখন তাদের রাগ একটু কমলো, তখন মাইক এক ভয়াবহ সত্য প্রকাশ করলো। মাইক বলল, কেনি, সত্যিটা হলো, আমি তোমাকে যে জায়গাটার কথা বলেছিলাম যেখানে আমরা সোনা পেয়েছি, সেটা একসময় সত্যি একটা চালু সোনার খনি ছিল। অনেকদিন আগে এক বড় খদ্দের আমাকে ওই জায়গায় কাজ করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেখানে খনন কাজ করাটা ছিল অনেক কঠিন, তাই আমি তখন সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। পরে যখন আমি তোমার সাথে সেখানে গেলাম, তখন আমি ইচ্ছে করে গুজব ছড়িয়েছিলাম যে এখানে অনেক সোনা আছে, আর তারপর তুমি এলে আর আমরা সত্যিই সোনা খুঁজে পেলাম। কেনি তো শুনে হতবাক। সে বিশ্বাসই করতে পারছিল না যে যে জায়গাটা মাইক একটা মিথ্যার উপর ভিত্তি করে তাকে দেখিয়েছিল, সেখানে সত্যিই গুপ্তধন লুকিয়েছিল। কিন্তু এখন তো সেই খনির দখল তাদের হাত থেকে চলে গেছে। মাইক তখন একটা নতুন আশার আলো দেখালো। সে বলল, শোনো, ইন্দোনেশিয়ার যিনি শাসক, তার একটা ছেলে আছে, নাম ট্যানি। ছেলেটা স্বার্থপর আর খুবই বেপরোয়া।
কিন্তু সে প্রচণ্ড ক্ষমতাশালীও। যদি আমরা কোনোভাবে তাকে আমাদের দলে টানতে পারি, তার সাথে বন্ধুত্ব করতে পারি, তাহলে হয়তো আমরা আমাদের খনিটা আবার ব্যাক পেতে পারি। কিনি আর মাইকের কাছে তখন আর কোনো উপায়ও ছিল না। তারা দুজনে ড্যানির সাথে দেখা করার জন্য প্রস্তুত হলো। ড্যানি তাদের সব কথা শুনলো এবং তারপর একটা প্রস্তাব দিল। সে বলল, সোনার খনিতে এখন থেকে আমরাই থাকবো। তোমরা দুজনে মিলে মাত্র 15% পাবে, আর বাকি 85% আমার। তোমরা অবশ্য খনির সমস্ত কাজকর্ম দেখাশোনা করবে। কিনি আর মাইক চাইলেও এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারল না। কিন্তু ড্যানির একটা অদ্ভুত শর্ত ছিল। সে বলল, আমার একটা পোষা সিংহ আছে। যদি তোমাদের মধ্যে কেউ একজন তার খাঁচার সামনে গিয়ে দাঁড়াতে পারো আর সিংহটা যদি তাকে আক্রমণ না করে বেরিয়ে যায়, তাহলে এই চুক্তি পাক্কা। কেনি এই বিপজ্জনক চ্যালেঞ্জটা গ্রহণ করলো। খাঁচার মধ্যে সিংহের সামনে গিয়ে দাঁড়াতেই কেনির বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিল। কিন্তু একটা অলৌকিক ঘটনা ঘটল। সিংহটা কেনির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্তভাবে খাঁচার অন্যদিকে চলে গেল। তাকে আক্রমণ করলো না। অবশেষে সেই খনি আবার কেনি আর মাইকের তত্ত্বাবধানে ফিরে এলো। এদিকে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট ব্যাংকে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটল। ব্যাংকের ম্যানেজার অকট্য প্রমাণসহ জানতে পারলেন যে ব্র্যান আসলে মার্ক হ্যানককের সাথে হাত মিলিয়েছিল এবং ভাসো কোম্পানিকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এই গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্র্যানকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা হলো। এরপর কেনি আর মাইকের পরিস্থিতি আস্তে আস্তে ভালো হতে শুরু করলো। কিন্তু কেনির মনের মধ্যে একটা গভীর শূন্যতা কাজ করছিল। তার বারে বারে কের কথা মনে পড়ছিল। সে ঠিক করলো কের কাছে ফিরে যাবে। কিন্তু যখন সে সেখানে পৌঁছালো, তখন দেখলো কে অন্য কারোর সাথে নতুনভাবে জীবন শুরু করেছে। এই দৃশ্য দেখে কেনির হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। আর সে নিঃশব্দে সেখান থেকে ফিরে এলো। এখন তার কাছে টাকা ছিল, খ্যাতি ছিল, কিন্তু সেই পুরনো সুখটা কোথাও যেন হারিয়ে গিয়েছিল। কয়েকদিন পর কেনিকে একটা বড় অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো। মঞ্চের ওপর দাঁড়িয়ে সে যখন তার সাফল্যের কাহিনী বলছিল, তখন তার নিজেকে খুব একাকী লাগছিল। সে তার পুরো যাত্রার কথা বর্ণনা করলো। কিভাবে সে সোনার খনি খুঁজে পেয়েছিল, কিভাবে শত বাধা সত্ত্বেও হাল ছাড়েনি সে, আর কিভাবে সে আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে। চারিদিক থেকে করতালির শব্দ ভেসে আসছিল, কিন্তু সে জানত না যে এটাই হয়তো তার জীবনের শেষ সুখের মুহূর্ত। বক্তৃতা শেষ হওয়ার পরে মাইক নিঃশব্দে সেখান থেকে চলে গেল। এটাই ছিল শেষবার যখন কেনি মাইককে সচক্ষে দেখল। পরদিন সকালে কেনি যখন অফিসে পৌঁছালো, তখন সে যা দেখলো তা নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিল না। অফিসের ভবনটির বাইরে হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ রাগে ফুঁসছিল। তাদের চোখে মুখে ছিল তীব্র আক্রোশ। অনেকেই তাকে মেরে ফেলার জন্য প্রস্তুত ছিল। এরা ছিল সেই সব বিনিয়োগকারী যারা ভাসো কোম্পানিতে তাদের সর্বস্ব বিনিয়োগ করেছিল। অফিসের ভেতরে পৌঁছে কিনি জানতে পারল এক ভয়াবহ সত্য, যে সোনা তারা এতদিন ধরে বিক্রি করছিল সেটা আসলে খনি থেকে তোলা সোনাই ছিল না, সেটা ছিল নদীর সোনা। বছরের পর বছর ধরে মানুষকে বোকা বানানো হয়েছে। আর সবচেয়ে বড় ধাক্কার বিষয় হলো তিনি নিজে এই ষড়যন্ত্রের কিছুই জানতো না। সে তো সরল বিশ্বাসে বিনিয়োগ করে যাচ্ছিল, কিন্তু সোনাটা আসল না নকল সেদিকে কেউ কোনোদিন তার দৃষ্টি আকর্ষণ করেনি। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সমস্ত শেয়ারের দাম পড়ে গেছে। ভাসো কোম্পানি রাতারাতি দেউলিয়া হয়ে গেছে। আর এটা ছিল সেই সময়ের বড় আর্থিক কেলেঙ্কারিগুলোর মধ্যে একটা। এখন প্রশ্ন উঠল, এই কেলেঙ্কারিতে কি কেনি নিজেও জড়িত ছিল? কিনি সংবাদ মাধ্যমের সামনে সে সত্য স্বীকার করলো। সে বলল, হ্যাঁ, সোনা আসল ছিল না, কিন্তু এই প্রতারণার সাথে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। তদন্ত শুরু হলো। জানা গেল প্রায় $160 মিলিয়ন বিভিন্ন দেশের ব্যাংকে পাচার করা হয়েছে। কিন্তু এই কাজটা কে করেছে কেনি তা নিশ্চিত করে বলতে পারল না। তার কেবলই বারবার মনে হচ্ছিল মাইকই এই সব কিছুর পেছনে থাকতে পারে। মাইক ততদিনে অদৃশ্য হয়ে গেছে। অবশেষে একটা রিপোর্ট এলো। তাতে বলা হলো মাইককে শেষবার ইন্দোনেশিয়ায় দেখা গিয়েছিল। মিলিটারিরা তাকে ধরে ফেলেছিল এবং হেলিকপ্টারে করে নিয়ে যাচ্ছিল, কিন্তু মাঝপথে হেলিকপ্টার থেকে তাকে ফেলে দেওয়া হয়। তার মৃতদেহ নাকি জঙ্গলে পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই বলা হয়েছে। কিন্তু কেনি এই কথাটা বিশ্বাস করতে পারল না। তার মনে হলো এটা নিশ্চয়ই মাইকের কোনো চাল। সে হয়তো নিজেকে মৃত প্রমাণ করে পৃথিবীর কাছ থেকে নিজেকে লুকিয়ে ফেলেছে। যেহেতু কেনি তার নিজের শেয়ারগুলো বিক্রি করেনি, তাই তার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ আনা গেল না। কিন্তু তার আর কিছু অবশিষ্ট রইল না। সে আবার নিঃস্ব হয়ে গেল। ঠিক সেই সময়ই তার জীবনের সব থেকে খারাপ মুহূর্তে কে তার কাছে ফিরে এলো। কেনিকে বিধ্বস্ত অবস্থায় দেখে কের খুব মায়া হলো। আসার সময় সে কেনির নামে আসা কিছু চিঠি নিয়ে এসেছিল। কেনি তার নামে আসা একটা চিঠি খুলল, আর সেটা দেখে সে বিস্মিত হতবাক হয়ে গেল।
চিঠির ভেতরে ছিল মাইকের কাঁপা কাঁপা পরিচিত হাতের লেখায় একটা ছোট্ট মর্মস্বী চিরকুট, আর তার সাথে $80 মিলিয়ন একটা ব্যাংক চেক। মানে মাইক বেঁচে আছে, আর সে কেনির সাথে বিশ্বাসঘাতকতা করেনি, বরং তাদের সেই বহু পুরনো চুক্তি মেনেই আড়ালে থেকে উপার্জিত বিপুল টাকার অর্ধেক পাক্কা $80 মিলিয়ন কেনির জন্য রেখে গেছে। তারপর নিজের চিরদিনের মতো এই পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে সব পরিচিতি আর সম্পর্কের বাঁধন ছিন্ন করে পর্দার আড়ালে চলে গেছে। আর এর মাধ্যমেই আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।